এ যেন সেই আমাদের ছোটবেলার বিজ্ঞাপনে দেখা দুলাল চন্দ্র ভরের তালমিছরির মতো। অর্থাৎ কোন শিশিটা বা কোন প্যাকেজিংটা যে আসল আর কোনটা নয় সেটা আপনি বুঝতে গিয়েই প্রায় অজ্ঞান হয়ে যাবেন। ওই যে নামের ছবি সই সব মিলিয়ে নিতে হতো, তো এটাও অনেকটা তৃণমূলও এখন প্রায় তাতেই পরিণত হয়ে গেছে। শেষ পর্যন্ত কি ববি অরূপ রাও গাদ্দারি করলেন দিদির সঙ্গে? মমতাহীন তৃণমূল। বহুদিন ধরে, গত কয়েকদিন ধরে আমরা বারবার যেটা নিয়ে আলোচনা করছিলাম, যেটা প্রবলভাবে জল্পনার আকারে ছিল, অবশেষে সেটাতে একটা অফিসিয়াল স্ট্যাম্প পড়ে গেল। আর আলোচনা নয়, জল্পনা নয়, গুজব নয়, রীতিমতো চোখের সামনে আমরা সেটা ঘটতে দেখলাম। এবং এমন একটা অদ্ভুত দিনে ঘটতে দেখলাম যখন এই খবরটা হেডলাইন হওয়ার কিন্তু কথা ছিল না, কারণ সেটা ছিল পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের ৪৭ দিনের মাথায় ঘোষণা করা নতুন রাজ্য বাজেটের দিন। আর ঠিক সেই দিনই সন্ধে একটা আশ্চর্য নতুন ঘটনা ঘটে গেল এই কলকাতা শহরের বুকে। নিউ টাউনে বৈঠকে বসল তৃণমূলের নতুন ওয়ার্কিং কমিটি। আজ এই সব কিছু নিয়ে আলোচনা করব। কি পরিণতি দাঁড়াচ্ছে তৃণমূলের? তৃণমূল আগামী দিনে কোন চেহারায় আপনার আমার সামনে থাকবে বা আদৌ কতদিন থাকবে, আজ সব কিছু নিয়ে আলোচনা হবে। আপনারা দেখছেন খবরের ডান দিক, আর আপনাদের সঙ্গে আমি প্রদীপ্ত গোস্বামী। তো অবশ্যই আগে যে ফরম্যাটে আমরা সবসময় যে কোনো আলোচনা করি, মেন খবরটা আগে দেখে নিই যে নোভোটেল, রাজারহাটের নোভোটেল, সেখানে বহু ক্ষেত্রেই আমরা দেখেছি রাজনৈতিক সরগরম সবসময় থাকে নির্বাচনের আগে পরে। বিজেপির একটা অনেক সময় বলা যেতে পারে একটা টেম্পোরারি হেডকোয়ার্টার্সের মতো থাকে ভোটের আগে কলকাতায় এই হোটেল। সেখানেই কিন্তু এবার তৃণমূলের বা বিক্ষুব্ধ তৃণমূলের বা যেভাবেই আপনি বলবেন, নিও তৃণমূল, নিউ তৃণমূল, তাদের কিন্তু এই প্রথম সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ বৈঠকটা অনুষ্ঠিত হলো নোভোটেলে। এবং সেখানেই তৈরি হলো তৃণমূলের নতুন ওয়ার্কিং কমিটি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এআইটিসির নতুন ওয়ার্কিং কমিটি। সেটা তৈরি হলো। বৈঠকের যে লেন্থ সেটা ছিল মাত্র ওই আধ ঘন্টার আশেপাশে। আর সেখানেই আমরা দেখলাম 2026 সালে এসে তৃণমূল আবার একটা ওয়ার্কিং কমিটি পেল। তবে এবারের ওয়ার্কিং কমিটিতে একবারে আপনি যে নামগুলো সবসময় দেখে অভ্যস্ত থাকতেন সেই নামগুলো কিন্তু নেই। কে কে আছেন, কে কে নেই, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটু ব্যাকগ্রাউন্ডারটা বলে দিই আপনাদের। গত প্রায় 4 বছর আগে 2022-এ শেষবার তৃণমূলের এরকম একটা ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছিল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের। এখন তৃণমূলের অস্তিত্ব যতই সর্বভারতীয় কেন, সারা বাংলা জুড়েও ক্রমশ কমে আসুক, বা হয়তো আগামী দিনে তৃণমূলকে দূরবীন দিয়ে খুঁজতে হলেও, যেহেতু দলের সাইনবোর্ডে নামটা এখনও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সুতরাং সেক্ষেত্রে তার একটা ওয়ার্কিং কমিটি খুব দরকার। অন্তত ইলেকশন কমিশন বা দেশের নির্বাচন কমিশনের যে নিয়ম সেই অনুযায়ী, এবং তৃণমূলের আভ্যন্তরীণ দলের যে কিছু গঠনতন্ত্র থাকে, কিছু নিয়মকানুন থাকে, সেখানে প্রত্যেক 3 বছর অন্তর একটা 3 বছরই মেয়াদ হয় একটা ওয়ার্কিং কমিটির। সুতরাং প্রত্যেক 3 বছর অন্তর নতুন করে এই কমিটি রিশাফল করা বা গঠন করা, পুনর্গঠন করা, সেটাও খুব জরুরি হয়। তো সেক্ষেত্রে আপনি বলতেই পারেন যে যে কাজটা হয়েছে সেটা তো খুব রুটিন, কিন্তু সেই কাজটা কেন রুটিন নয় সেটা অবশ্যই এতক্ষণে আপনারা বোধহয় থাম্বনেলের ছবিটা দেখেই বুঝতে পারছেন। এই যে তৃণমূলের নতুন ওয়ার্কিং কমিটি হলো, সেখানে কিন্তু বন্দ্যোপাধ্যায় পরিবারের, বন্দ্যোপাধ্যায় তো ডেফিনেটলি এখনও আছেন তৃণমূলে, কিন্তু কালীঘাটের যে বন্দ্যোপাধ্যায় পরিবারের, তাদের কিন্তু কোনো রকম ছিটে ফোঁটা ইম্প্যাক্ট, এফেক্ট বা প্রভাব কোনো কিছুই আর রইল না। তো সেটাই কার্যত অফিসিয়াল হয়ে গেল। তো কি কি অফিসিয়াল হলো? অফিসিয়াল যেটা হলো এবং অফিসিয়াল হওয়ার পরে কেমন হলো নতুন এআইটিসি ওয়ার্কিং কমিটির চেহারা, চলুন আগে সবার আগে সেটা আপনাদের বলে দিই। নতুন টিএমসির সহসভাপতি হলেন অরূপ বিশ্বাস, সভাপতি হয়েছেন অরূপ রায়। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং? কারণ এই অরূপ রায় মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় দীর্ঘদিন ধরে, এত বছর ধরে তৃণমূলে ছিলেন, এবং তৃণমূলে দিদির পরেই যে নামগুলো বারবার উঠে আসতো, যে নামগুলোর দৌড়ে সাম্প্রতিক অতীতে বহুবার হয়তো ববি হাকিম নাম উঠে আসতো, অরূপ বিশ্বাস নাম উঠে আসতো, আজকে হয়তো সিনিয়রিটির প্রসঙ্গেই তাঁরাও আজকে সবথেকে ইন্টারেস্টিং ববি এবং অরূপ
এই প্রবল বিতর্কের মধ্যেও এই নতুন ওয়ার্কিং কমিটি বৈঠকে যোগ দিয়েছিলেন, অর্থাৎ শেষ পর্যন্ত দিদির ডান হাত আর বাঁ হাত যাদের বলা যেতে পারে, সেই ববি আর অরূপও আর দিদির পাশে রইলেন কি? তারা কিন্তু নোভোটেল পৌঁছে গেলেন এবং নতুন যে তৃণমূলের ওয়ার্কিং কমিটি তার রীতিমতো সহ সভাপতি পদে আমরা দেখতে পেলাম অরূপ বিশ্বাসকে এবং ফিরহাদ হাকিমকে। অবশ্যই সভাপতি হয়েছেন অরূপ রায়, বর্ষিয়ান প্রবীণ রাজনীতিবিদ, চেয়ারম্যান হয়েছেন বলা যেতে পারে, আর সাধারণ সম্পাদক হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তো তৃণমূল সম্পর্কে ইদানিং যে সমস্ত মিমগুলো ফেসবুকে খুব ঘোরাফেরা করে বা সোশ্যাল মিডিয়ায় যেগুলো মানুষের মুখে মুখে ঘোরে, খুব চটুল একেবারে বলা যেতে পারে, যে তৃণমূল এই মুহূর্তে নাকি 3 ধরনের। একটা তৃণমূল ঋত, ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ধরে, একটা তৃণমূল ধৃত, অর্থাৎ যারা বারবার বিভিন্ন কেলেঙ্কারি, বিভিন্ন স্ক্যাম, এই সমস্ত কারণে যারা পুলিশ বা দেশের অন্য নিরাপত্তা সংস্থাগুলোর হাতে ধরা পড়ছেন তাদের। আর আরেকটা ফ্র্যাকশন সম্পর্কে বলা হচ্ছে তৃণমূল মৃত। এখন রাজনীতিতে কোনো কিছুই মৃত বলে ডিক্লেয়ার করে দেওয়া তো উচিত নয়, বা যায়ও না হয়তো প্র্যাকটিক্যালি, কিন্তু ওই কেউ কেউ বলছেন যে তৃণমূলের বাকি যে ফ্র্যাকশনটা রয়েছে সেই ফ্র্যাকশনটা কিন্তু তাদের আদৌ জীবদ্দশা বা মেয়াদ কতদিন সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেই গেছে। তো আজকেও আমরা সেই ছবিটাই দেখলাম। এর পাশাপাশি নতুন তৃণমূলের সাধারণ সম্পাদক হয়েছেন সন্দীপন সাহা, জাভেদ খান এবং সাবিনা ইয়াসমিন। একেবারে এই পুরো বাহিনীকে, যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কালীঘাটের ব্যানার্জি পরিবারের বিপক্ষে দাঁড়িয়ে গেছেন সরাসরি, অথচ যারা দলটাকে কিন্তু কোনো মতেই দল বা প্রতীক কোনোটাই ছাড়তে রাজি নন, যারা দাবি করছেন যে ওই দুলালচন্দ্র ভরের তালমিছরির মতো যে আমরাই আসল তৃণমূল, সত্যিকারের তৃণমূল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেটা বহুবার শুধু ক্যামেরার সামনে ক্লেম করে আর থেমে থাকলেন না, তিনি কিন্তু এটাকে কাজে করে দেখিয়ে দিলেন। এবং যে জল্পনাটা, যে গুজবটা গত 2 সপ্তাহ ধরে বারবার উঠে আসছিল, যে তাহলে কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি যে অংশটুকু আছে অবশিষ্ট, সেটাও একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়বে, আর সেটা গুজব নয়, ভেঙে গেল। এটা সত্যিই যে ঘটল, এটাও কিন্তু অনেকের কাছে একটা বিরাট বিরাট বড়, বলতে পারেন অবাক করা তথ্য। মানে তৃণমূল হারের পর 15 বছর যে দলটা পশ্চিমবঙ্গে রাজত্ব করলো, 1998 সালে যে দলটার জন্ম, সেই দলটা এই 28 বছরের জার্নির পর একটা নির্বাচন হারার 47 দিনের মাথায় এত ভাগে টুকরো টুকরো হয়ে যাবে, এটা সত্যিই তো কল্পনাতীত, অকল্পনীয় বলা যেতে পারে। তো সেটা বাস্তবে ঘটলো এবং আমরা সেটা হতে দেখছি। আর আমরা কি দেখলাম? খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আমরা দেখলাম, যে এই যে নতুন ওয়ার্কিং কমিটি, সেই ওয়ার্কিং কমিটি কিন্তু গঠন হলো একেবারে পার্টির যে মডেল, অর্থাৎ প্রথমে 10 জন সদস্য ওয়ার্কিং কমিটির, তারা কোন কোন পোস্টে থাকবেন, এগুলো মেন পোস্টগুলো সেগুলো আগে চিহ্নিত হয়, তারপর তারা আবার পরবর্তীকালে আরও 10 জনকে মনোনীত করেন এবং সেই 10 জন আরও নতুন 10 জনকে মনোনীত করেন। মানে তৃণমূলের আভ্যন্তরীণ গঠনতন্ত্রটা এরকম যে শেষ পর্যন্ত এই 30 জন সদস্য ফুলফিল হয়ে গেলেই একটা ওয়ার্কিং কমিটি শিলমোহর পড়ে যায়। তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা সেই একই প্রসেসটা ফলো করে এই নতুন ওয়ার্কিং কমিটি তৈরি করলেন এবং তৈরি করার পর তারা কিন্তু রীতিমতো জানিয়ে দিলেন, প্রথম সাংবাদিক বৈঠকেই এআইটিসির নতুন ওয়ার্কিং কমিটি জানিয়ে দিল যে তারা এবার তাদের যে ক্যান্ডিডেচার বা ক্লেম সেটা পেশ করবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে। তারা কি পেশ করবে? তাদের যে বক্তব্যটা থাকবে যে আমরাই আসল তৃণমূল, অর্থাৎ তৃণমূল দলটার তরফ থেকে এই নামটা বা এই প্রতীকটা যদি অন্য কেউ ক্লেম করতে চান, তাহলে সেটা যেন তাদের না দেওয়া হয়। অবশ্যই তৃণমূলের একেবারে বলতে পারেন যে পলিটিক্যাল কপিরাইট, সেটা কিন্তু এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ক্লেম করতে চলেছেন। এর সঙ্গে তারা যেটা ক্লেম করবেন সেটা হচ্ছে তৃণমূলের এক্সিস্টিং পার্টি ফান্ডে যে টাকাটা আছে, খুব গুরুত্বপূর্ণ। যারা রাজনীতির একটু খবর রাখেন, যারা ওই তৃণমূল বা এই সংক্রান্ত রাজনীতির বিষয় আশয়গুলো ফলো রাখেন, তারা খুব ভালো করে জানবেন যে তৃণমূলের পার্টি ফান্ডে যে টাকাটা এখনও রয়েছে সেটা কিন্তু নেহাত কম টাকা নয়, অঙ্কটা বেশ বড়। বিস্তারিত আলোচনায় আসছি। আসলে এই যে বৈঠকটা হলো, সেই বৈঠকটার পরে তার যে মিনিটসগুলো সেগুলো ধরে এবার তো তৃণমূল কংগ্রেস রীতিমতো আরও নতুন পদক্ষেপগুলো নেবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই বৈঠক শেষে জানিয়ে দিলেন যে এবার তাঁরাই ঠিক করবেন আগামী দিনে টেলিভিশন স্টুডিওগুলোতে বিজেপির বিরোধিতা করার জন্য তো অন্তত ভোকাল 2-4টে লোককে পাঠাতে হবে। তো রিজু দত্ত বহুদিন ধরেই
তৃণমূল হারের পর থেকেই একেবারে 4 মে থেকেই বেসুরো গাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বা তার এক্সিস্টিং যে দল ছিল সেই দলের বিরুদ্ধে মুখ খুলছিলেন। আরও অনেকে পরবর্তীকালে তার সুরে সুর মিলিয়েছেন। তো এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা পরিষ্কার জানিয়ে দিলেন যে নতুন তৃণমূল তাদের বক্তব্য অফিসিয়ালি রাখার জন্য রীতিমতো তারা এবার মিডিয়াগুলোতে, গণমাধ্যমগুলোতে তারা মুখপাত্রও পাঠাবেন। তা এখন ভারতবর্ষের নিয়ম অনুযায়ী সংসদীয় দলের ক্ষেত্রেই হোক বা পরিষদীয় দলের ক্ষেত্রেই হোক, ইলেকশন কমিশনের যে শিলমোহরটা সেটা খুব গুরুত্বপূর্ণ। তারা শেষ পর্যন্ত কি শিলমোহর দেয় কি না বা তারা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় সেটা তো ডেফিনেটলি দেখার জন্য আমরা অপেক্ষা করছি। কারণ এই লড়াই কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবারের তৃণমূলের রশি ধরে টানা এবং ঋতব্রত, ববি, অরূপদের দড়ির আরেকটা প্রান্ত ধরে টানা, এই দড়ি টানাটানির লড়াইটা শেষ পর্যন্ত যদি আদালত অবধি গড়ায় তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। ভারতবর্ষের রাজনীতিতে অবশ্য আমরা সেই নজির এর আগে অন্য দলের ক্ষেত্রেও দেখেছি। আমরা শরদ পাওয়ারের, অজিত পাওয়ারের, প্রয়াত অজিত পাওয়ারের ক্ষেত্রে, এনসিবির ক্ষেত্রেও এই ঘটনা দেখেছিলাম। আমরা শিবসেনার ক্ষেত্রে দেখেছি, শিবসেনাও ওই ঠাকরে পরিবারের ভাইদের মধ্যে কিভাবে ভেঙেছে এবং পরবর্তীকালে উদ্ধব ভার্সেস একনাথ শিন্ডে লড়াই, সেটাও কিভাবে একটা খুব রাজনৈতিক গরমাগরম তরজার টপিক হয়ে দাঁড়িয়েছিল, সেটাও আমরা দেখেছি। এবার তৃণমূলের এই লড়াই, সেটাও কি শেষ পর্যন্ত আদালত অবধি গড়াবে? আদালত হলে কোন আদালত, কলকাতা নাকি শেষ পর্যন্ত হাইকোর্ট পেরিয়ে সেটা সুপ্রিম কোর্টে পৌঁছে যাবে? হাইকোর্টে এই মামলাটা কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় লড়বেন? অন্তত তিনি উকিল হিসেবে তো বিভিন্ন ধরনের মামলা টামলা লড়েই থাকেন এবং তিনি বারবার দাবি করে থাকেন যে তাঁর রাজনৈতিক অস্তিত্ব এবং উকিল হিসেবে, আইনজীবী হিসেবে অস্তিত্বটা সম্পূর্ণ আলাদা। তো তিনি এক্ষেত্রে কী ভূমিকা নেন সেটাও ডেফিনেটলি আমাদের দেখার বিষয় থাকবে। সুপ্রিম কোর্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে অভিষেক মনু সিংভি ফিংভিকে কি অ্যাফোর্ড করা যাবে? কপিল সিব্বালকে কি তার ওই যে বৃহৎ প্যাকেজ পারিশ্রমিকের এক একটা হিয়ারিংয়ের জন্য, সেটা দিয়ে কি তৃণমূল এবার ইন্টারনাল তাদের যে এই যে কোন্দল, সেই দড়ি টানাটানির যে খেলা, সেই মামলায় শেষ পর্যন্ত কি কপিল সিব্বাল অ্যাপিয়ার করবেন, কোন পক্ষের হয়ে অ্যাপিয়ার করবেন? এরকম অনেক বিভিন্ন মজার এবং ধাঁধার, হেঁয়ালির প্রশ্ন কিন্তু এখন জড়িয়ে রয়েছে এই অঙ্কটার সঙ্গে। তবে আজকে খুব ইন্টারেস্টিং একটা ছবি আমরা দেখতে পেলাম এবং বিশ্বাস করুন ছবিটা দেখার সঙ্গে সঙ্গে আমি আঁতকে উঠেছি। কেন আঁতকে উঠেছি সেটা আপনাদের এক্ষুনি বলবো। সচরাচর আপনার মনে থাকবে যে তৃণমূল মনে করলেই গত কয়েক বছরে আপনি কি দেখে অভ্যস্ত ছিলেন? একটা বিদ্যুতের পোস্টে ছোট্ট ফেস্টুন হোক, একটা স্ট্যান্ডি হোক, কিংবা শহর জোড়া কোনো বিরাট বড় বিজ্ঞাপন, আপনি সব জায়গাতে যে ছবিটা দেখতেন, বাংলার গর্বের ছবি, এগিয়ে বাংলার বিজ্ঞাপনে যে মুখটা দেখতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসি মুখ, আশ্চর্যজনকভাবে এবার তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে, সর্বভারতীয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা অনুষ্ঠানে, সেখানে কিন্তু আর মমতা বন্দ্যোপাধ্যায় বা তাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর কোনো ছবিও আমরা দেখতে পেলাম না। তার পরিবর্তে আমরা কি দেখলাম? নোভোটেলের হোটেলে এই নতুন যে রাজনৈতিক অস্তিত্ব, তার যে প্রথম বৈঠক, তৃণমূলের সেই বিবর্তিত তৃণমূলের অস্তিত্বে ব্যাকড্রপে আমরা দেখতে পেলাম খুব সিগনিফিক্যান্ট একটা ছবি, যে ছবিতে মহাত্মা গান্ধী ছিলেন, বি.আর. আম্বেদকর ছিলেন, রবীন্দ্রনাথ ছিলেন, নজরুল ছিলেন। অর্থাৎ তৃণমূল এবার তাদের যে আইকনিক প্রেজেন্সটা, সেই আইকনিক প্রেজেন্সটায় তারা দলের ভিত্তি হিসেবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকেও সঙ্গে রাখলো না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা ওই হিন্দি সিনেমার চীনা ডায়লগ থাকে বহুবার, ভিলেনের মুখে আমরা শুনেছিলাম, সেই একেবারে প্রাণ, বা ধরুন ওই রঞ্জিত ওদের মুখ থেকে নামো নিশান মিটা দেঙ্গে, অমরিশ পুরীর গলায় একেবারে নামো নিশান কার্যত বন্দ্যোপাধ্যায় পরিবারের মিটে গেল বলতে পারেন। তো যাই হোক, সেটাও একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমরা দেখলাম। তো শেষ পর্যন্ত তৃণমূল যে আবার রবীন্দ্রনাথ নজরুলে ফিরছে, গান্ধীতে ফিরছে, আম্বেদকারে ফিরছে, এটাও তো একটা বলা যেতে পারে সংসদীয় গণতন্ত্রে একটা অন্যরকম চিন্তা। শেষ পর্যন্ত কোনো মেগালোম্যানিয়ার যে চিহ্নটুকু তৃণমূল কংগ্রেসের ছিল, সেটাও আস্তে আস্তে নিশ্চিহ্ন হতে শুরু করেছে। এটাও একটা বিবর্তন বা পরিবর্তন, আপনি যে হিসাবেই দেখুন না কেন, সেটা অবশ্যই। আর আমরা কি দেখলাম? যে তৃণমূলের খুব গুরুত্বপূর্ণ যে পার্টটা, আখির তো আপনা সাপনা মানি মানি, বারবার যেটা বলি। তো তৃণমূল কংগ্রেসের যে ফান্ডটা কার্যত ইলেকশন কমিশন কিছু না বলা পর্যন্ত বা ফাইনাল ভার্ডিক্ট না দেওয়া পর্যন্ত অ্যাবসলিউটলি আইনগত জটিলতায় বলতে পারেন সাসপেন্ডেড অবস্থায় রয়েছে, তার শেষ পর্যন্ত লকারের চাবি কার কাছে যাবে, খুব গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে কিন্তু এবার
ঋতব্রতরা আনুষ্ঠানিকভাবে একেবারে সরকারিভাবে পার্টির নোটপ্যাড ইউজ করে নির্বাচন কমিশনের কাছে কিন্তু তাদের দাবি জানাতে পারবে। কেন দাবিটা জানাতে পারবে? কারণ মাথায় রাখতে হবে, ইলেকটোরাল বন্ড থেকে বিজেপি যদি সব থেকে বেশি অঙ্কের অনুদান এখনো পর্যন্ত পেয়ে থাকে ভারতীয় রাজনীতিতে, তাহলে দ্বিতীয় যে দল সেখানে রয়েছে সেটা কিন্তু কংগ্রেস নয় বা অন্য কোনো দল নয়, সেটা তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, এই পশ্চিমবঙ্গের দল হওয়া সত্ত্বেও তৃণমূলের পার্টি ফান্ডে এখনও 1081 কোটি টাকা রয়েছে। তো সেই টাকাটার ডেফিনেটলি তো তার তো কোনো ক্লেম করার জন্য কিছু মানুষজন থাকবেন, তার তো অংশীদার কিছু থাকবেন। তো অবশ্যই এই মুহূর্তে অংশীদারিত্বের জায়গায় ঋতব্রতরা বা তাদের যে নতুন এই তৃণমূলের ওয়ার্কিং কমিটি সেটা এগিয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে যে সংসদে তো অলরেডি দলের একটা আলাদা ফ্র্যাকশন আমরা কয়েকদিন আগেই শুনেছি, যেখানে কাকলি রয়েছেন, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, যেখানে হঠাৎ করে গিয়ে জড়ো হয়েছেন জুন মালিয়া, যেখানে যাওয়ার দিকে ঝুঁকে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ ঝুঁকে গেছেন। তো সেই যে সেই ফ্র্যাকশনটা তো আবার একটা অন্য আইডেন্টিটি অলরেডি বেছে নিয়েছে নিজেদের জন্য, এনসিপিআই, ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। এবার ঋতব্রতরা অফিসিয়ালি তাদের সঙ্গে কিন্তু সব রকম সম্পর্ক ছিন্ন করে পুরোপুরি আলাদা হয়ে গেলেন। অর্থাৎ তৃণমূল ভেঙে গিয়ে দুটো বড় টুকরো, একটা টুকরো অফিসিয়ালি কনভার্ট হয়ে গেছে আগেই, যেটা সংসদীয় দল বা লোকসভার রাজনীতিতে যুক্ত থাকবে, তারা নিজেদের এনসিপিআই একটা অস্তিত্ব বেছে নিয়েছে নতুন করে। আর এই যে নতুন ফ্র্যাকশনটা, বাকি অংশটা ছিল যেটা পরিষদীয় দলের বা বিধানসভার, সেই দলটা কিন্তু এবার নিজেদের অস্তিত্ব খুঁজে নিল আসল তৃণমূল হিসেবে। তো অবভিয়াসলি দুটো অংশ তো ভেঙে গেল, বড় অংশ, ওই আধে ইধার যাও আধে উধার যাও। আর এই সেই শোলের বিখ্যাত সিনটা যখনই আপনি মনে করবেন, তখনই আপনার ওই আশরানির সেই মজার গোঁফটার কথা মনে পড়বে, আর ডায়লগের পরের লাইনটা মনে করবে, বাকি মেরে সাথ আও। এখন বাকি যেটুকু বাকি রয়েছে সেটা তো শুধু পিসি আর ভাইপো। সেই বাকির পরিণতি আগামী দিনে কি দাঁড়াবে সেটা নিয়েই এখন সব থেকে বড় জল্পনা। তো এবার প্রশ্ন হচ্ছে, নতুন তৃণমূলের যে ওয়ার্কিং কমিটি আমরা আজকে দেখলাম, সেই ফ্র্যাকশনটা কোন দিকে ঝুঁকবে? আর এর সঙ্গেই জড়িয়ে রয়েছে ওই বাকি পিসি ভাইপোর ইকুয়েশনটা। শেষ পর্যন্ত আইনি জটিলতায় বা এই যে বিভিন্ন ক্ষেত্রে বহু তদন্তে তলব হচ্ছে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তার জল কতদূর গড়াবে সিবিআই, ইডি বা এই সমস্ত মামলাগুলোয়, সেটা তো আগামী দিনের প্রশ্ন। ডেফিনেটলি সেদিকে আমাদের একেবারে পুঙ্খানুপুঙ্খ নজর তো থাকবেই। কিন্তু আপাতত যেটা আলোচনার সেটা হচ্ছে, এই রকমভাবে দলের দুটো বড় টুকরো যখন ফ্র্যাকশন হয়ে গেল, ভেঙে গেল, তখন সেক্ষেত্রে পিসি আর ভাইপোর কাছে অপশান কি পড়ে রইল? তাদের কাছে অপশান হিসেবে আগেই আমরা আলোচনা করেছিলাম যে খুব ডিফল্ট অপশান হতে পারে সোনিয়া গান্ধীর যে আমন্ত্রণপত্রটা অলরেডি কালীঘাটের বাড়িতে পৌঁছে গেছে, যে কংগ্রেসেই ফিরে আসার। যদি শেষ পর্যন্ত সোনিয়া রাহুলের কংগ্রেসেই মমতা অভিষেক ফিরে যান, তৃণমূল কংগ্রেস বলে যে অস্তিত্বটা তিনি এতদিন ধরে সার জল সব কিছু দিয়ে তৈরি করেছিলেন, সেই বাগান ছেড়ে যদি শেষ পর্যন্ত তাকে তার পুরনো দলে, পুরনো প্রতীকে, হাত চিহ্নে কংগ্রেসে ফিরে যেতে হয়, তাহলে একটা প্রশ্ন খুব অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াবে। সেটা হচ্ছে, নতুন ইন্ডি অ্যালায়েন্সে, যার অবশ্যই একটা বড় শরিক কংগ্রেস, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন, আবার সেই অ্যালায়েন্সে ঋতব্রতদের তৃণমূল কংগ্রেসও কি যোগ দিতে পারবে? এটা কি বাস্তবে সম্ভব, বা কোন ইকুয়েশনে এটা সম্ভব? নির্বাচন কমিশন কি সেটা অ্যালাউ করবে? এটার মধ্যে কোনো আইনগত বা কোনো জটিলতা, প্রক্রিয়াগত জটিলতা তৈরি হবে না তো? এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ইন্ডি অ্যালায়েন্সের এই বৈঠকে ভাবার চেষ্টা করুন, অ্যাক্রস দ্য টেবল একদিকে সোনিয়া গান্ধী বসে আছেন, রাহুল গান্ধী বসে আছেন, আরও অন্যান্য যে সমস্ত শরিকরা, সেটা তো অবশ্যই অখিলেশ, তেজস্বী, উদ্ধব ঠাকরে সবাই বসে আছেন। এবং টেবিলেই ওই একই টেবিলে হয়তো জানি না বামেরা শেষ পর্যন্ত বসবেন কিনা, কিন্তু অ্যাক্রস টেবিলে একদিকে ঋতব্রত ববিরা বসে আছেন, উল্টো দিকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে আছেন। তো এই ছবিটাও রীতিমতো ভাবলেই শিউরে উঠতে হচ্ছে। তো শেষ পর্যন্ত কি দাঁড়াবে সেটাও একটা খুব কুইজের প্রশ্ন বলা যেতে পারে। এখন নতুন তৃণমূলকে কিভাবে দেখবে কর্মী সমর্থকরা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ একটা দল শেষ পর্যন্ত বেঁচে থাকে কিন্তু
সংসদীয় বা পরিষদীয় রাজনীতিতে তাদের সমর্থনের ওপর, জনভিত্তির ওপর, ভোটের ওপর, ভোট পার্সেন্টেজের ওপর। সেখানে এই যে অংশ, অর্থাৎ যারা একেবারে মাটির তৃণমূল স্তরের তৃণমূল কর্মী, যারা দেওয়াল লেখেন, যারা মিছিলে হাঁটেন, যারা ব্রিগেড ভরান, তারা শেষ পর্যন্ত ঋতব্রত, ববি, অরূপদের এই যে তৃণমূল, যারা দাবি করছে যে তারাই আসল তৃণমূল, এবং টেকনিক্যালি যারা এখন নিজেদের আসল তৃণমূল হিসেবে ক্লেমও করছে, সেই দিকে কি আদৌ জনসমর্থন, কর্মী, নিচুতলার কর্মী সমর্থকদের সমর্থন থাকবে? এটা কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন। কারণ এরপর একদিকে পঞ্চায়েত, উল্টো দিকে পুরো ভোট, সেটাও দরজায় প্রায় কড়া নাড়ছে, এবং 2029-এ একটা লোকসভা নির্বাচন আছে। তো এই গোটা ইকুয়েশনটায় কোনো দল, সেটা কিন্তু তাদের নেতা বা মন্ত্রীরা তাঁরা কোন দিকে যাচ্ছেন বা কোন পথে হাঁটছেন, কে কার হাত ধরছেন, কে কার হাত ছাড়ছেন, তার উপর শুধু নির্ভর করে না, নির্ভর করে যে সেই দলটা মানুষের রায় কতটা তাদের দিকে টানতে পারছে, এবং সেই কাজটাই করে থাকেন সারা বছর রোদ, জল, শীত, গ্রীষ্ম উপেক্ষা করে যে সমস্ত নিচুতলার কর্মী বা সমর্থকরা দেওয়াল লেখেন তাঁরা। তো তাঁরা শেষ পর্যন্ত এই বন্দোবস্তটা মেনে নেবেন? প্রশ্ন অবশ্যই খুব বড় প্রশ্ন। তৃণমূলের শেষ বিধানসভায় ভোট পার্সেন্টেজ ছিল 41%। এটা কিন্তু কম কথা নয়। 41% মানুষ এই বিজেপির প্রবলভাবে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা, একেবারে সুইপ করে ক্ষমতায় আসা 207 এবং তারপর 208টা আসন নিয়ে ফলতা বিধানসভার পরে, তারপরেও কিন্তু তাদের ভোট পার্সেন্টেজ 47, তার কাছাকাছি, এবং তৃণমূলের 41%। এটা কিন্তু সংখ্যা হিসেবে কম নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই 41% ভোট, সেটার কতটা আজও অক্ষুণ্ণ রয়েছে। জাস্ট নির্বাচন পেরিয়ে মাত্র 47 দিন হয়েছে, কিন্তু তবুও কতটুকু ওই 41%-এর আপাতত অক্ষত রয়েছে আর কতটুকু ভেঙে গেছে? কারণ ফ্র্যাকশন প্রচুর। একদিকে শতাব্দী, সুদীপ, কাকলি, তারা একটা অন্য ফ্র্যাকশন নিয়ে বেরিয়ে চলে গেছেন, সেটাও একটা বড়সড় অংশ, যদিও তার অস্তিত্ব এনডিএকে সমর্থন করে কতদিন চলবে বা 2029-এর লোকসভা নির্বাচনের পর সেই অস্তিত্ব আদৌ সুদূর প্রসারী হবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। উল্টো দিকে ঋতব্রত, ববি, অরূপ, বিশ্বাস এবং রায়, তাদের ফ্র্যাকশন শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং তৃণমূল কংগ্রেসের প্রতীকটুকুকে নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখহীন তৃণমূলের প্রতীকটুকুকে নিয়ে শেষ পর্যন্ত লড়াইয়ের ময়দানে নামলে কতটা তৃণমূলের এতদিনকার যারা কোর ভোটার ছিলেন তাদের থেকে কতটা সাড়া পাবেন, সেই প্রশ্নটাও ঘুরে ফিরে আসবে। মোট ভোট পার্সেন্টেজ কত ভাগে ভাঙছে, অর্থাৎ ওই 41টা শেষ পর্যন্ত কতটুকু পড়ে থাকবে এবং কিভাবে সেটা কোন দিকে যাবে, অর্থাৎ সেই ভোটটা আবার কি বিজেপির দিকে চলে যাবে, নাকি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যোগ দিলে তার একটা মেজর চাঙ্ক ওই 41% থেকে ভেঙে কংগ্রেসের দিকে চলে যাবে, নাকি কিছু অংশ আবার সিপিএমের দিকেও যেতে পারে বা বিজেপির দিকে যেতে পারে, সেই সমস্ত কিছু নিয়েও সেফোলজিস্টরা এই মুহূর্তে একেবারে চুল ছিঁড়ে অঙ্ক করছেন বলতে পারা যায়। এখন ঋত তৃণমূল, এনসিপিআই আর মমতা অভিষেক, এই তিনটে অস্তিত্বর আগামী দিনে আর কোনো ত্রিবেণী অক্ষত আছে কি না সেটাও ডেফিনেটলি আমাদের দেখতে হবে। কারণ দিনের শেষে ভারতবর্ষ তো ত্রিবেণীরই দেশ। এখন সেই ত্রিবেণী অনেক রকমভাবে হয়, মুক্ত বেণী হয়, এখন যেটা তৃণমূলের অবস্থা, আবার যুক্ত বেণীও হয়। তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি যে চালে চলছে তাতে এইটুকু বোঝা গেল যে এই ত্রিবেণী কিন্তু মুক্ত বেণী হয়ে গেল, অর্থাৎ সেখানে এখন তিনটে ফ্র্যাকশন, আর এই তিনটে নদীর গতিপথ কোন দিকে চলবে, কোনটা স্রোত বা জল বা ধারা বাড়াবে আর কোনটা শুকিয়ে যাবে, সেটা জানার জন্য আপনাকে নদী বা ভূগোলের বিশেষজ্ঞ হতে হবে না, আপনাকে রাজ্য রাজনীতি আরও ক্লোজলি এবং আরও বেশি করে রাজ্যের বিরোধী রাজনীতি আর তৃণমূল ফলো রাখতে হবে। তো কেমন লাগলো আজকের আমাদের এই আলোচনা ফলো করে ডেফিনেটলি আমাদের লিখে জানান। আপনি যদি রাষ্ট্রবাদী হন তাহলে আপনাদের জন্য এই ধরনেরই বহু ভিন্ন ধর্মী অফ টপিক আলোচনা নিয়ে আমরা প্রতিদিন হাজির হই এবং
ডেফিনেটলি আপনাদের যদি আমাদের সেই প্রয়াস ভালো লাগে তাহলে আরও বেশি করে একটু সাপোর্ট করবেন, কারণ আমরা জানি যে কমেন্ট থ্রেডে এসে বিরূপ মন্তব্য করার, সমালোচনা করার, এমনকি গালাগাল বন্ধ করার সেই মানুষের তো অভাব হয় না। তো যদি সত্যিই মন থেকে নিজেকে রাষ্ট্রবাদী মনে করেন এবং মনে করেন যে আমরা ঠিক পথে এগোচ্ছি বা একটা অন্য ডিসকোর্স, একটা অন্য ন্যারেটিভ আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করছি, যেটাকে আমরা খবরের ডান দিক বলি, তাহলে একটু সাপোর্ট আমাদের করবেন। ইউটিউবে আরও বেশি করে আমাদের কন্টেন্ট দেখুন, শেয়ার করুন, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ আমাদের খবরের ডান দিক, একই নামে, সেখানেও একই সঙ্গে প্রত্যেক দিন একই কন্টেন্ট আপলোড হয়, তো সেই পেজটাও লাইক ফলো করতে ভুলবেন না। আমি প্রদীপ্ত আবার হাজির হব খুব তাড়াতাড়ি এইরকমই কোনো ভিন্নধর্মী আলোচনার টপিক নিয়ে। আজ চলি, শুভরাত্রি।